বিধানসভায় বিরোধী দলনেতা কে হবে? শোভনদেব চট্টোপাধ্যায় না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? এই নিয়ে গত এক মাসে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। আজ আদালত এই সংক্রান্ত মামলায় কোনো অন্তর্বর্তী নির্দেশ দিল না। অন্যদিকে তৃণমূলেরই তহবিল যাতে সুরক্ষিত থাকে সেই জন্য অরূপ বিশ্বাস একটি চিঠি দিয়েছেন এবং সেই সংক্রান্ত একটা জটিলতা তৈরি হয়েছে। আমার সঙ্গে আছে আমার সহকর্মী দীপন। আমরা আজকে এই নিয়েই কথা বলবো। দীপন, আদালতে আজ হলো কি? যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হলো তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা দাবি করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি চিঠি দিয়েছিলেন বিধানসভায়। কিন্তু সেই বিধানসভায় যে জমা দেওয়া চিঠি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তাতে কোনো বিধায়কদের সই ছিল না। পরবর্তীতে স্পিকার আরও বেশ কিছু তথ্য চেয়ে পাঠান, তার মধ্যে কিন্তু সমর্থন করা বিধায়কদের সইয়ের যে তালিকা, সেই তালিকাও পাঠাতে বলা হয় এবং সেই তালিকাও জমা দেওয়া হয়। এবার যেটা নিয়ে সইজাল কাণ্ডের সূত্রপাত, সেই দিকে আমি যাচ্ছি না। পরবর্তীতে আমরা যেটা দেখতে পাই যে সেই শোভনদেব চট্টোপাধ্যায়কে না মেনে নব তৃণমূল ব্লক বা তৃণমূলের একটি বিক্ষুব্ধ ব্লক গঠিত হয়, যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার নেতৃত্বাধীন। হাইকোর্টের কাছে এই যে কালীঘাট তৃণমূল, তাদের যুক্তি ছিল যে বিরোধী দল বা দলনেতা কে হবে সেটা বিরোধী দল ঠিক করে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষের যুক্তি ছিল যে সংখ্যাগরিষ্ঠতা বিধায়করা তারা যাদের থাকবে তারাই ঠিক করবে তাদের দলনেতা কে হবে। বিধানসভার স্পিকার তাকেও একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের, কারণ অধিবেশন না ডেকে কিভাবে হঠাৎ করে এইভাবে বিরোধী দলনেতা নির্বাচিত করে ফেলা হলো, সেই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। বিশেষ করে তৃণমূল, কালীঘাটপন্থী তৃণমূলের একটি যুক্তি ছিল যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং সেই জায়গায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাহলে কি করে তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা হতে পারেন। ঠিক এক্ষেত্রে উল্লেখ্য যে যুক্তিটাও কিন্তু আদালতে দেওয়া হয়েছে স্পিকারের পক্ষের আইনজীবীর তরফ থেকেও, যে বিরোধী দলনেতা নির্বাচনের কোনো লিখিত আইন নেই। এবার স্পিকারের বেশ কিছু স্বাধীনতা রয়েছে, হাউসে তিনি সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি সই চেয়ে পাঠিয়েছেন বিধায়কদের সমর্থনকারীদের, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তারা 58 জন বিধায়কের প্রথমে 53 জন 2/3 করেছিল, পরবর্তীতে তাতে যোগ দিয়ে এই মুহূর্তে তাদের সংখ্যাটা প্রায় কাছাকাছি ওরকম। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন তারা সেই চিঠি জমা দিতে পারলেন, সেটাই কিন্তু স্পিকার পক্ষের আইনজীবী তারা বলেছেন যে যারা বিরোধী দল বলে দাবি করছে, যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা বলছে, তারা সশরীরে উপস্থিত ছিলেন স্পিকারের সামনে, তারা প্রত্যেকে সই করা চিঠি জমা দিয়েছেন। ফলে একাধিক তথ্য এবং তাদের শারীরিক উপস্থিতি, সশরীরে উপস্থিতির ভিত্তিতেই বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন। এবার স্বাভাবিকভাবেই যদি অস্বস্তির প্রশ্ন আসে, তাহলে এক্ষেত্রে কালীঘাট তৃণমূলের অস্বস্তি বাড়লই। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 28শে জুলাই এবং সেই দিন এই মামলার যে দুপক্ষ, সেই দুপক্ষ বা তিন পক্ষ যে পক্ষই থাকুক না কেন, তাদেরকে হলফনামা জমা দিতে বলা হয়েছে এবং তার ভিত্তিতে শুনানি হবে এবং তার ভিত্তিতে পরে যা রায়দান হবে সেক্ষেত্রে সেটা পরের বিষয়। তবে আপাতত আজ পর্যন্ত কলকাতা হাইকোর্টের যে সিদ্ধান্ত, তারা স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করছে না। নৈতিক জয়, যে লড়াইটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমরা শুরু করেছিলাম যেই অনিয়মের বিরুদ্ধে, আজকে আমরা তার নৈতিক জয় প্রাপ্ত করলাম। বিজেপি তৃণমূল একে অপরের পরিপূরক। বিজেপি তার মনের মতো বিরোধী দলকে তৈরি করে রাখতে চাইছে, এর থেকে বেশি কিছু নয়। হাইকোর্ট হচ্ছে সাংবিধানিক মর্যাদা হিসাবে চলে, অ্যাজ পার কনস্টিটিউশন চলে, আর বিধানসভা ফ্লোরে নাম্বারস কথা বলে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে নাম্বারস ছিল, তিনি ক্লেম করেছেন, মাননীয় স্পিকার মহাশয় সেটাকে অ্যাপ্রুভ করেছেন। তারপর একটা ফ্র্যাকশন হাইকোর্টে গিয়েছিল, যেতেই পারে, হাইকোর্ট ইজ ওপেন ফর এভরিওয়ান। হাইকোর্টে গিয়েছিল এবং হাইকোর্ট তাদের প্রেয়ার টার্ন ডাউন করে, ডিক্লাইন করে। এবং আরেকটি প্রসঙ্গ যেটা, যে অরূপ বিশ্বাসকে মাঝে নাকি বেশ কিছুদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না, এরকম আমরা শুনছিলাম। কিন্তু হঠাৎ তার একটি পদক্ষেপ সামনে এলো যে তিনি কোষাধ্যক্ষ হিসাবে তৃণমূলের তহবিল যাতে কেউ ব্যবহার করতে না পারে বা টাকা লেনদেন না করতে না পারে, সেই নিয়ে একটা চিঠি দিয়েছেন একটি ব্যাংকে। হঠাৎ অরূপ বিশ্বাসের এই পদক্ষেপ কেন? এক্ষেত্রে একটি আশঙ্কাও দেখা দিচ্ছে এবং তিনি যেটা ব্যক্ত করেছেন যে এই দলের যে তহবিল রয়েছে সেটা প্রায় বেশ কয়েক হাজার কোটি টাকা, তা আনঅথরাইজড কোনো ব্যক্তি, অর্থাৎ যার অধিকার নেই এরকম কোনো ব্যক্তি তুলে নিতে পারেন, সেই টাকা সরিয়ে নেওয়া হতে পারে, এরকম একটি আশঙ্কা ব্যক্ত করে তিনি যে ব্যাংকের যিনি ম্যানেজার, তার কাছে সেই চিঠি দিয়েছেন। রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস যারা সদ্য ক্ষমতাচ্যুত হয়েছে, তাদের সংসদীয় এবং পরিষদীয় দল প্রায় কিন্তু কালীঘাটের নিয়ন্ত্রণের মধ্যে নেই
এমতাবস্থায় দাঁড়িয়ে দলের প্রতীক কোন দিকে যাবে, দলের নিয়ন্ত্রণ কোন দিকে যাবে, এগুলোই কিন্তু তৃণমূলের অন্দরে এখন লাখ টাকার প্রশ্ন। এবং এই আবহে দাঁড়িয়ে অরূপ বিশ্বাস কাকে আসলেই তিনি উদ্দেশ্য করতে চাইছেন সেই বিষয়টি স্পষ্ট নয়। তৃণমূলের তরফ থেকে যেটা বলা হচ্ছে সেটা তো অরূপ বিশ্বাস কোষাধ্যক্ষ ননই, মানে রদবদল হয়ে গিয়েছে, সেটাই তো ঘটনা। একদমই, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে যে 5 তারিখ অর্থাৎ চলতি মাসের 5 তারিখ অরূপ বিশ্বাসকে সেই জায়গা থেকে, অর্থাৎ দলের যে ট্রেজারার সেই ট্রেজারারের পদ থেকে সরিয়ে দিয়ে, কোষাধ্যক্ষের পদ থেকে সরিয়ে দিয়ে শুভাশিস চক্রবর্তীকে সেই কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ তারা সেই সময়কালটাকে বা সেই টাইম লাইনটাকে ব্যক্ত করছে যখন আমরা দেখেছি সুব্রত বক্সিকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দিয়ে অব্যাহতি দিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যকে বসানো সাংগঠনিক হচ্ছে। রদবদল যখন একদমই, যখন সাংগঠনিক রদবদল হচ্ছে তখনই শুভাশিস চক্রবর্তীকে সেই জায়গায় বসানো হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দাবি। মানে সেক্ষেত্রে তো অরূপ বিশ্বাসের এই চিঠি দেওয়ার কথাই নয়, কারণ তিনি তো প্রাক্তন কোষাধ্যক্ষ হয়ে গেছেন। তাহলে একদমই, মানে অরূপ বিশ্বাস তৃণমূলের বক্তব্য 5 তারিখ তারা সরিয়ে দিয়েছে, অরূপ বিশ্বাস এই চিঠি দিচ্ছেন 12 তারিখে এবং তা ব্যাংক গ্রহণ করছে 16 তারিখে। যদি অরূপ বিশ্বাস দাবি করেছেন যে তিনি মানে এই পদেই বহাল রয়েছেন। দেখো, আর একটা বিষয় যেটা হচ্ছে যে অরূপ বিশ্বাস কিন্তু সেই চিঠিতে বলেছেন এই সাংসদ এবং বিধায়কদের কথা, যে বিষয়টি আমি বললাম যে তারা এই মুহূর্তে দলের নিয়ন্ত্রণে নেই, ফলে দলের নিয়ন্ত্রণ নিয়ে একটি মতভেদ রয়েছে। এই অবস্থায় দলের তহবিল সুরক্ষিত নয়, এই আশঙ্কা প্রকাশ করে তিনি দলের তহবিল সুরক্ষিত রাখার জন্য তিনি ফ্রিজ করার বলা যেতে পারে চিঠি দিয়েছেন। ও লাইন নিয়েছে মোদিজির, একটুখানি লাইনটা একটু ডিফারেন্ট, जब खाने नहीं पाऊंगा तब किसी को खाने नहीं दूंगा। আর এই যে হঠাৎ করে ওই কি ফান্ড টান্ড এইসব ব্যাপারে সই করতে বেরিয়ে এলো, ওই ছোটবেলায় একটা কথা আমরা শুনেছিলাম, এইটা যেখানে সেইটা সেখানে, তো তেমনই আর কি অরূপ বিশ্বাস প্রমাণ করলেন ফান্ড যেখানে উনিও সেখানে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়েও একটা জটিলতা চলছে, সেটা যদি একটু বল। একদমই, মানে আমরা গতকাল বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে ডেরেক ওব্রায়েনের একটি লাইভ থেকে, যেটি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজ থেকে ফেসবুক লাইভ করা হয়, যেখানে দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গেট আটকে রাখা হয়েছে ডেরেক ওব্রায়েনের গাড়ি দিয়ে, এবং ডেরেক ওব্রায়েন নিজে বাড়ির ভিতরে ঢুকছেন এবং লাইট জ্বেলে কালীঘাটের বাড়ির বিভিন্ন জায়গায় দেখাচ্ছেন যে কোনো সিকিউরিটি নেই, কোনো নিরাপত্তা নেই। এবং পরবর্তীকালে তিনি বলেন যে যারা এতদিন ধরে ছিলেন তাদেরকে তুলে নেওয়া হয়েছে হঠাৎ স্টেট গভর্নমেন্টের তরফ থেকে, তার বদলে অন্য 3 জন পিএসওকে পাঠানো হয়েছে। এই বিষয়টি তাদের কেন হবে বা কেন নিরাপত্তা নেই? তৃণমূল অভিযোগ তুলেছে যে এটা কোনো প্রায়র নোটিশ ছাড়াই হঠাৎ করে করা হয়েছে। একদমই, এবং হ্যাঁ, কোনো অগ্রিম নির্দেশিকা ছাড়াই এই বিষয়টি হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি। যদি প্রয়োজন পড়ে এখানে চাটাই পেতে তার পরবর্তীতে সকল কর্মীরা বসে থাকবে এবং এইভাবে দিদির গায়ে যদি কোনো আঘাত করার চক্রান্ত তারা করে সেখান থেকে কিন্তু রুখে দাঁড়াবে সকল তৃণমূল কংগ্রেস কর্মীরা। যদিও রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে নিরাপত্তা যে পরিমাণ দেওয়া হয়েছে, অর্থাৎ যে ক্যাটাগরি আমরা জানি যে এক্স ওয়াই জেড জেড প্লাস, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর যে এন্টাইটেলমেন্ট, যে নিরাপত্তা তাঁর প্রাপ্য, সেটি শুধু মানে সেটি তিনি পাচ্ছেন। এবার পিএসও বদলটা রেগুলার প্রসেস, রুটিন প্রসেস, তো সেক্ষেত্রে দেওয়া হতেই পারে অন্য কাউকে, এই বিষয়টির মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। এবং আজ আমরা দেখেছি যে যখন নতুন পিএসওরা আসেন তাদেরকে সম্ভবত কালীঘাটের বাড়িতে ঢুকতে হতো। মমতা বন্দ্যোপাধ্যায় রিজেক্ট করেছেন যে হ্যাঁ, দরকার। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় রিজেক্টও করেছেন নতুন পিএসওদেরকে। এই জল আরো কোন দিকে গড়ায় আমাদের নজর থাকবে। আপনারা দেখুন আনন্দবাজার.com।